দর্শক স্বাগত জানাচ্ছি ইয়াং নাইটে। প্রতি রাতের এই আয়োজনে আমরা নতুন নতুন তরুণ অতিথিদের আপনাদের সামনে নিয়ে আসি, এমন সব তরুণদের যারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন, বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছেন, ব্যতিক্রমী উদাহরণ তৈরি করছেন। আজকে আমার যিনি অতিথি, আবু লায়েস নিক্সন, বগুড়ায় থাকেন। বগুড়া একটি স্কুলে শিক্ষকতা করেন, স্কুল অ্যান্ড কলেজ, বিএম মডেল স্কুল অ্যান্ড কলেজের। মূলত সেখানে চারু এবং কারুকলার শিক্ষক, এবং তিনি চিত্রশিল্পী, পেন্টিংয়ের উপরেই কাজ করছেন এখন। এবং তার কাছে আমরা একটু চারুশিল্প, আঁকাআঁকি, পেন্টিং এগুলো নিয়ে তার ভাবনা শুনবো। তাকে ডাকার কারণ হচ্ছে যে বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম এক্সিবিশন দেখি, আর্ট এক্সিবিশন, একাধিক আর্ট এক্সিবিশন তার ইতিমধ্যে হয়ে গেছে, বেশ কিছু গ্রুপ এক্সিবিশন হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতি বেশ চমৎকারভাবে একে তিনি প্রশংসিত হয়েছেন। তার চেয়েও বড় কথা, তিনি রাজশাহীতে যখন আর্ট কলেজে পড়তেন, তিনি ব্যাচেলর অফ ফাইন আর্টসের পরীক্ষা, তখন 7টি কলেজের সমন্বিত পরীক্ষায় বোর্ডে প্রথম হয়েছিলেন। একাডেমিকভাবে যেমন ভালো ফলাফল করছেন, কর্মজীবনেও ভালো করছেন। আবু লায়েস নিক্সন, স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আপনার সাথে কথা হচ্ছিল, আপনি বিএম মডেল স্কুল কলেজে চারু কারুকলার শিক্ষকতা করেন এবং এটা আফসোসও করছিলেন যে চারু কারুকলা ঠিক যে মাপে গুরুত্ব পাওয়ার কথা ছিল আমাদের জাতীয় জীবনে ততটা পাচ্ছে না। আমরা এখান থেকে শিরোনামটা দিয়েছি, অবহেলায় চারুশিল্প বা চারুকলা। আমরা এটা নিয়ে কথা বলবো, আর অনেক বিষয় নিয়ে কথা বলবো। আমরা প্রথমে একটু আবু লায়েস নিক্সনের কাছে যাই। আপনি পড়েছেন রাজশাহী আর্ট কলেজে, আঁকাআঁকির জগতে কীভাবে যাওয়া? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ছবি আঁকার প্রতি আমার আগ্রহটা অনেক ছোটবেলা থেকেই। আমার যেটা মনে পড়ে, আমি তখন ক্লাস 3-তে পড়ি। ওই সময় স্কুলের ক্লাসরুমের দেয়ালে আমের যে আটি থাকে, ওই যে ভেতরের নরম অংশটা, বীজের যে অংশটা, এইটা দিয়ে সম্ভবত কচি আম আর কি, ওইটার ওই ভেতরের অংশটা দিয়ে একটা ছবি আঁকানো ছিল, মানুষের একটা মুখের। আচ্ছা। তো আমি এটা অনুকরণ করার চেষ্টা করি, এবং পরবর্তীতে আমি যখন স্কুল থেকে বাসায় ফিরি, তখন আমি তো আসলে বাবা মার প্রথম সন্তান। তো প্রথম যারা হয় তাদের সব কিছু একটু বেশি খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বাবা মা। তো আমার বাবাও খাতাগুলো বেশ আগ্রহের সাথে দেখছিলেন যে আমার ছেলে আজ কী করেছে, কী করতেছে। দেখতে দেখতে একটা ছবি পায়, সেটা ওই ছবিটা। এবং তারপরে তিনি দেখে হাসেন, এবং আমাকে বলে যে এটা কি তুমি আঁকছো? তো বললাম জি। তখন উনি আমাকে দেখাইলেন যে আসলে একটা মানুষের মুখ আঁকতে গেলে যে কয়টা পার্ট আছে, যেমন এটা যত বড়, এইটা তত বড়, আবার এই অংশটা, 3টা অংশ যে সমান, আমি সেই 3টা অংশ না এঁকে আরও একটু বেশি দাগ দিয়ে ফেলেছিলাম। আচ্ছা। তখন উনি আমাকে এটা বুঝাইলেন এবং কারেকশন করে দিলেন। আর তারও আগের একটা স্মৃতি এই মুহূর্তে আমার মনে পড়লো, সেটা হচ্ছে আমি যখন হাতের লেখা শিখি আমার বাবার কাছে, তখন লেখা শিখিয়েছিলেন চোখ এঁকে। আচ্ছা। প্রথম একটা চোখ আঁকেন, তারপরে চোখের পানি গড়িয়ে আসতেছে, এরকম আস্তে আস্তে হয়ে গেল ওপরের দিকে। তারপর বললে এখানে একটা লাঠি আঁকো, এর সাথে লাগাই দাও। আপনার বাবাও শিক্ষক ছিলেন এবং তিনি আপনার আঁকাকে আসলে এক প্রকার হাতে খড়িটা তার হাতে। জি। আচ্ছা, আপনি সায়েন্সে পড়েছেন, উচ্চ মাধ্যমিক পড়া শুরু করেছিলেন, তারপরে আঁকাআঁকির জগতে চলে যান, রাজশাহী আর্ট কলেজে উচ্চ মাধ্যমিক পড়া বাদ দিয়ে ভর্তি হয়ে যান। জি। সেটার পেছনের গল্পটা খুব সংক্ষেপে শুনবো, এবং পরিবার তখন কতটা সমর্থন দিল? বিশেষ করে আমার মা টোটালি আমাকে সাপোর্ট করেনি যে আমি চারুকলায় পড়ি। আমার আব্বা হ্যাঁও বলেননি, নাও বলেননি। আচ্ছা। তো 2001 সালে আমি নটরামসে একটা শর্ট কোর্স করতে যাই কলেজ থেকে। বগুড়া জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র যেটা। তো সেখানে যাওয়ার পরে আমার একটা দেয়ালিকার ডিজাইন করেছিলাম। সেই ডিজাইনটা তৎকালীন পরিচালক আব্দুল মান্নান সরকার, নটরামসের, তিনি এই দেয়ালিকার ডিজাইনটা দেখে জিজ্ঞাসা করেছিলেন যে এটা কে করেছে। তারপর আমাকে ডাকা হয়, আমার সাথে পরিচিত হন,
এবং আমাকে বলেন যে তুমি কি আর্ট কলেজে পড়তে চাও? আমার মনে হয় তুমি জেনারেল লাইনে না পড়ে আর্ট কলেজে পড়লেই ভালো করবা। তো তখন আমি বলছিলাম যে স্যার আমি তো আসলে ইন্টারমিডিয়েট পাস করিনি, আমি জানি যে ইন্টারমিডিয়েট পাস করে তারপর ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে হবে। হুম। তো বলছে না, তুমি চাইলে আমি এখন তোমাকে ভর্তি করে দিতে পারি, তুমি ইন্টারমিডিয়েটটাই ওইখান থেকে আবার আরম্ভ করতে প্রি পারো, ডিগ্রি। প্রি ডিগ্রি যেটা আর কি, ইন্টারমিডিয়েট সমমান। তো আমি রাজি হয়ে যাই এবং স্যার একটা চিঠি লেখেন রাশিয়া আর্ট কলেজের প্রিন্সিপাল স্যারকে। ওই চিঠি নিয়ে আপনি হ্যাঁ ভর্তি হ্যাঁ হলেন হ্যাঁ, এবং আপনি চলে প্রি যাই। ডিগ্রিতে মনে হয় তৃতীয় হয়েছিলেন, পরে জি জি ব্যাচেলর জি, পরীক্ষা আপনি সমন্বিতভাবে প্রথম হয়েছেন প্রথম 7টি হয়েছে। আর্ট কলেজের মধ্যে, সেখানে একটা বেশ সাফল্য পেয়েছেন। এখন আপনি ঠিক আপনি যে শিক্ষকতা করছেন একটা স্কুলে, সেখানে আঁকাকে শেখাচ্ছেন বাচ্চাদের, নিজের আঁকাকের জগৎটা কীভাবে থাকছে এবং ঢাকার বাইরে বগুড়ার মতো শহরে একজন চিত্রশিল্পীর জীবন আসলে কীভাবে চলে আঁকাকের জীবনটা? আসলে আমাদের দেশে যারা খ্যাতিমান চিত্রশিল্পী, আমি অত বড় হইনি। আমিও স্বপ্ন দেখি একদিন এই রং ও রেখা দিয়ে আমিও একটি আমার কল্পনার শেষ লাইনটা টাচ করব। তো আমি মনে করি যে মানুষের বেশি সিংহভাগ শিক্ষাটা আসে প্রকৃতি থেকে। প্রকৃতির সংস্পর্শ ছাড়া শিল্পীও হয় না, সাহিত্যিক হয় না, কবিও হয় না। তো আমি একটা মফস্বল শহরেই আছি, বগুড়াতে। বলতে পারেন এটা আমার আবেগের জায়গা, আমার জন্মভূমি। আমি শিক্ষিত হওয়ার চেষ্টা করছি, যে কারণে আমি মনে করি যে আহ, সেটা হচ্ছে আমার এলাকার মানুষের জন্য, এবং আমার এই শিক্ষা দিয়ে আমি আমার এলাকার মানুষের সেবা করতে চাই। আপনি আরেকটি জিনিস জানবেন, সেটি হচ্ছে জাপানে একটি প্রদর্শনী হয়, বাংলাদেশ থেকে 12 জন চিত্রশিল্পীর কাজ যায়, সেখানে আমার একটি ছবিও স্থান পেয়েছিল। ছবিটির নাম ছিল, শিরোনাম ছিল কালীতলা ঘাট, সারিয়াকান্দির কালীতলা কালীতলা ঘাট। ঘাট, হ্যাঁ। একটা সময় স্কুল পালিয়ে এখানে গোসল করেছি এই কালীতলা ঘাটে। তো আমার বলতে পারেন এটা একটা দুর্বল জায়গা। এই কালীতলা ঘাট নিয়ে আমি এর আগেও একটি ছবি এঁকেছিলাম, জাতীয় চিত্রশালায় প্রদর্শিত হয়েছিল, অ্যাওয়ার্ডও পেয়েছিলাম, মোস্তফা মনোয়ার স্যার আমাকে মেডেল পরিয়েছিলেন। এরকম কয়েকটি, এর আগে বলেছিলেন যে আমি কেন আর্ট কলেজে ভর্তি হলাম বা আমার পরিবার সাপোর্ট করেছে কিনা। 2001 সালে আমি একবার নিজের ছবি এঁকে, আত্মপ্রতিকৃতি এঁকে একটা প্রতিকৃতি, পুরস্কার হ্যাঁ। পাই। আচ্ছা। তখন থেকে আমাকে আমার পরিবার একটু একটু করে উৎসাহ দেওয়া উৎসাহ শুরু দিতে করে। থাকলো। এবং ওই সময় বিটিভিতে এটা দেখানো হয়েছিল। আচ্ছা। তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর হাত থেকে আমি যখন পুরস্কারটা নেই, টিভিতে এটা দেখানোর পরে আমার বাবা তখন থেকে বলে যে আরো ভালো করার চেষ্টা করো। আচ্ছা, মানে এই উৎসাহের জি পেছনে আসলে কিছু সাফল্য, ছোট ছোট সাফল্য ছিল। আমার প্রশ্নটা ছিল যে যে কোনো প্রদর্শনী, হ্যাঁ, জাতীয় চিত্রশালা বলেন, এই যে জাপানে আপনার ছবি যাচ্ছে, আমরা দেখি যে শিল্প, সাহিত্য, সংস্কৃতির চর্চা সব জায়গায় হলেও প্রকাশটা রাজধানী কেন্দ্রিক বেশি। এটা নিশ্চয়ই আপনি স্বীকার করবেন। বগুড়ায় থেকে সেটা চর্চা চালিয়ে এই প্রকাশ করাটা কতটা সহজ বা কতটা কঠিন? আসলে প্রত্যেকটা দেশেই সর্বোচ্চটা পাই আমরা সেন্ট্রাল থেকেই, রাজধানী থেকেই। এবং আমি বগুড়া এবং ঢাকার মধ্যবর্তী দূরত্বটাকে এখন আর বেশি দূর মনে করি না। আচ্ছা যেমন আজকেও আমি বগুড়া থেকেই আসছি। আচ্ছা। তো যখন প্রয়োজন হয় আমি ঢাকাতে এসে অংশগ্রহণ করে আবার যেতে পারি। এবং আমার প্রিন্সিপাল মহোদয়, যে প্রতিষ্ঠানে আমি চাকরি করি, উনিও বেশ আন্তরিক এবং আমাকে সহযোগিতা করেন। আচ্ছা এখান থেকে যে অভিজ্ঞতাটা নিয়ে যাই সেটা আবার আমার রং তুলিতে, ক্যানভাসে আমি প্রয়োগ করে সেটার প্রয়োগটা দেখাতে পারি, আমার শিক্ষার্থীদেরকে দেখাতে পারি। আবার আমি ঢাকাতেও কিছুদিন শিক্ষকতা করেছি, তখন গ্রাম নিয়ে ছবি এঁকেছি, আমার শিক্ষার্থীদের মধ্যে আমি কথা বলেছি। ঢাকায় একটা প্রতিষ্ঠানে আমি 2 বছর ছিলাম, ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউটে। আচ্ছা। তো ওই সময় আমি দেখেছি যে আসলে একজন মানুষের শহর এবং গ্রাম দুটাকেই পর্যবেক্ষণ করা উচিত। তা না হলে শিল্প জীবন এবং সাহিত্যের অপূর্ণতা থেকে যায়।
আপনি রাজশাহী আর্ট কলেজ থেকে ব্যাচেলর ডিগ্রি শেষে এখানে পেন্টিং নিয়ে পড়েছেন ইউডাতে। জি, ওটাতে। পেন্টিং বেছে নিলেন কেন? পেইন্টিং বেছে নেওয়ার কারণ আমি ছোটবেলা থেকে যেটা জানি ছবি আঁকা মানেই হচ্ছে যে পেইন্টিং। আচ্ছা, যদিও আমি পড়াশোনা পেইন্টিংয়ে করেছি, পাশাপাশি আমি ভাস্কর্যের কাজও করেছি এবং আর্টের আরও অনেকগুলো সেক্টরে কাজ করা আছে। তার মধ্যে একটি ভাস্কর্যের কথা বলবো, যেটা পিতলের করা, আচ্ছা, ব্রঞ্জ। এটি সারদা পুলিশ একাডেমিতে। সেখানে আমার কাজ করা 4টা কাজ আছে। একটা ফিনিশিং দিয়েছি আমি, মানে আমার স্যারের করা। আর 3টা কাজ সম্পূর্ণ আমার নিজের হাতের করা। একটা হচ্ছে যে কাঠবিড়ালির একটা ভাস্কর্য, সিমেন্ট আর পাথরে করা, পুলিশের চাতুরতার প্রতীক হিসেবে। কাঠবিড়ালি খুব কাঠবিড়ালি। চতুর। হ্যাঁ, তারপর আরেকটা মানে করেছি। গতি সম্পন্ন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে ওকে ধরতে গেলেই তো দেখা যায় যে দৌড় দিয়ে আবার হয়তো দেখা যাচ্ছে আমার পেছনে চলে আসছে। আচ্ছা, তো পুলিশকে এরকম চতুর হতে হবে। আরেকটি হচ্ছে যে সারদা পুলিশ একাডেমি যখন আমাদের এই অঞ্চলটা ব্রিটিশ শাসন আমলে ছিল, তখন একমাত্র পুলিশ একাডেমি ছিল এই মহাভারতের সারদা, যেটি বাংলাদেশ পুলিশ একাডেমি নামে বর্তমানে নামকরণ করা হয়েছে। তো এখানে যিনি প্রথম প্রিন্সিপালের দায়িত্বে ছিলেন একজন ব্রিটিশ পার্সন, নাম মেজর এইচ চেমনি। তার কোনো ভাস্কর্য ছিল না বা রঙিন ছবি ছিল না, একটা হাফ প্যান্ট পরা ছবি ছিল গ্রুপ ছবির সাথে। সেখান থেকে তার একটি মুখের ছবি আমাকে ক্রপ করে দেয়া হয়। আচ্ছা, সেই ছবি থেকে পরবর্তীতে আমি প্রথমে ভাস্কর্য। মাটি দিয়ে আগে চেহারাটা নিয়ে আসি। বর্তমানে আমাদের বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি অ্যাডমিন মোখলেসুর রহমান স্যার, আচ্ছা, উনি সেই সময় প্রিন্সিপাল ছিলেন সারদা পুলিশ একাডেমির। উনি নিজে যখন দেখে বললেন যে হ্যাঁ হয়েছে, তখন পরবর্তীতে সেটা মোমে ট্রান্সফার করলাম। মোম দিয়ে করার পরে তারপরে শেষবারের মতো যেটা ফাইনাল কাজ ছিল পিতলে। তো এটা আমার জন্য একটা বড় অভিজ্ঞতা যে একটা মানুষের চেহারা থেকে, হ্যাঁ। এবং আপনার এক্সপার্টিস প্রতিকৃতিতে, হ্যাঁ, আবার একই জি, সাথে আমি প্রকৃতি নিয়েও আঁকেন। হ্যাঁ দুটা মনে হয় দুই ঘরনার। একটু আমরা যারা আঁকাকে কম বুঝি, পার্থক্যটা কিরকম? প্রতিকৃতি আর প্রতিকৃতি আর প্রকৃতি। প্রকৃতি। আসলে আমি ইচ্ছে করলে অনেক আগেই পোর্ট্রেট বেছে নিতে পারতাম। পোর্ট্রেটের জন্য আমাকে ওই সময় রাজশাহীতে আর্টিস্টদের মধ্যে অনেকে চিনতো। পোর্ট্রেট নিয়ে আমি পুরস্কারও পেয়েছি অনেকবার। ভালোও লাগে আঁকতে। পোর্ট্রেট এঁকে আমি অনেক টাকাও ইনকাম করেছি। আচ্ছা, এখনো মানে অনেকেই যে সামনাসামনি বসে হ্যাঁ, portrait লাইভ করে দিচ্ছেন পোর্ট্রেট অথবা এবং অর্ডার দিয়ে বা ছবি থেকে পোর্ট্রেট এবং আর্ট কলেজে পড়া মানেই প্রথমে ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট দুটো প্রথমে বাধ্যতামূলক বোধহয়। জি 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 প্রথমে কেউ প্রশ্ন করে যে আপনি কি আমার একটা ছবি এঁকে দিতে পারবেন? আচ্ছা, এই যে বিষয়টা, এটা আমি আসলে হারাতে চাই না। আচ্ছা, এবং এটা আমি আমার মধ্যে ধারণ করেছি প্রয়োগের জন্যই। আমি মনে করি যে আর্টিস্ট মানেই হচ্ছে যে একটা ভালো পোর্ট্রেট আঁকার অভিজ্ঞতা, দক্ষতা থাকা উচিত। আচ্ছা, প্রকৃতিটা কখনোই বাদ দিতে পারিনি। এই জন্য আমি কখনো কখনো এমন করেছি যে পোর্ট্রেটের ব্যাকগ্রাউন্ডে নেচার রেখেছি, আচ্ছা, দুটাই থাক, দুটো মিলিয়ে দেওয়া। দুটা মিলিয়ে দেওয়া। এরকম একটি পোর্ট্রেট কয়েকদিন আগে বগুড়ার এসপি স্যার, উনি এডিশনাল আইজি অ্যাডমিন মোখলেসুর রহমান স্যার যখন গেলেন, এই যে লাখো শহীদ স্মরণে লাখো প্রদীপ জ্বালো, এই অনুষ্ঠানের প্রধান অতিথি হয়ে, তখন তাকে সম্মান করে একটি পেইন্টিং গিফট করা হয়। সেই পেইন্টিংটাতে স্যারের নিজের ছবি আছে ঘোড়ার উপরে, আর তার মেয়ে ঘোড়ার লাগাম ধরে আছে। তার পেছনে একটা সুন্দর প্রাকৃতিক নৈসর্গিক একটি দৃশ্য আছে। এই ছবিটি আমার আঁকা। আচ্ছা, তো এটা এঁকে আমি খুব মজা পাইছি। তখন থেকে মনে হয়েছে যে আসলে লিওনার্দো দা ভিঞ্চি এই কারণে মনে হয় এত বিখ্যাত। দুইটা সৃষ্টির সেরা প্রতীক
বলা হয় এই দুটিকে, একটি হচ্ছে সুন্দর মুখ আর একটি হচ্ছে প্রকৃতি। প্রকৃতি। এই দুটা সামনে গেলে মানুষের মন ভালো হয়ে যায়। আপনি বঙ্গবন্ধুর পোর্ট্রেটটা করেছেন, প্রশংসিত হয়েছেন। আমরা খুব সম্প্রতি যদি বঙ্গবন্ধুর পোর্ট্রেট নিয়ে কথা বলি, আমরা দেখেছিলাম যে একটি কার্ডে, যে আমন্ত্রণপত্রে বঙ্গবন্ধুর ছবি আঁকা হয়েছে, বঙ্গবন্ধুর মতো হয়নি। এজন্য একজন সরকারি কর্মকর্তাকে সেই ছবি দিয়ে কার্ড করে খুব বিপদে পড়তে হয়েছিল। পোর্ট্রেট কি অবিকল মানুষের মুখের মতো হবে? পোর্ট্রেট মিন্স ক্যারেক্টার, পোর্ট্রেট মিন্স পার্সোনালিটি। একটি প্রতিকৃতির মধ্য দিয়ে একটি মানুষের চরিত্র ও ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলা হয়। সেটা হুবহু সেই মানুষের মতো নাও হতে পারে, যদি তার ক্যারেক্টার বোঝা যায়। যেমন পিকাসোর অনেক ছবি আছে, দেখে মনে হচ্ছে বাচ্চাদের হাতে আঁকা, কিন্তু দেখে মনে হচ্ছে যে পিকাসো। রবীন্দ্রনাথ তার নিজের মুখ এঁকেছেন, ক্লাস 8-এ দেখবেন যে বইটাতে দেয়া আছে নিজের মুখ। এটা দেখে বাচ্চারা অনেক সময় বলে যে স্যার এইটা রবীন্দ্রনাথ এঁকেছে, রবীন্দ্রনাথ এরকম এটার জন্যই এত বিখ্যাত। তো আমি তখন বলি যে এটা কিছুই নাই এই ছবিতে, দেখো নাক মুখ চোখ কিচ্ছু নাই, কিন্তু দেখে মনে হচ্ছে এটা রবীন্দ্রনাথ। আসলে ক্যারেক্টারটা এখানে তুলে ধরা হয়েছে। তো আমি মনে করি পঞ্চম শ্রেণীর, আপনি যেটা বলছেন আমি বিষয়টা জানি এবং সারা দেশ এটা নিয়ে তোলপাড় হয়ে গেল। একটা পঞ্চম শ্রেণীর বাচ্চার আঁকানো ছবি নিশ্চয় আমার মতো হবে না। আমার ছবিটা আমার শিক্ষাগুরু শাহজাহান আহমেদ বিকাশ স্যার তার মতো হবে না। তাকে পোর্ট্রেট স্পেশালিস্ট বলা হয়। এক এক রকম হবে। এটা একটা সময়ের দক্ষতা একটু কম থাকবে, খুব স্বাভাবিক বিষয়। আমরা একটু জানতে চাই যে শিশুদের আঁকাকে নিয়েই আপনার এখন জগৎটা চলছে আসলে। আমাদের বাংলাদেশে চারুকলাকে, চারুশিল্পকে আসলে কতটা গুরুত্ব দিয়ে নেওয়া হয়, এবং আসলে কি গুরুত্ব দিয়ে নেওয়ার কিছু আছে? এত মানে সবাইকে কি আঁকাকে শিখতেই হবে? দুটো প্রশ্ন একসাথে করলাম। খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন, এটা প্রশ্নটা পেয়ে আমি খুশি হলাম। একটা শিশুকে যখন আপনি একটা কাগজ দিবেন আর পেন্সিল দিবেন, দেখবেন যে ওই শিশুটা প্রথমে ছবি আঁকবে। হাতের লেখা শেখাতে চাবেন, ওই চাইবে না, ও বলবে যে আঁকি। এবং ও যতটুকু ওর ভেতরে ধারণ করতে পারে, ওর দর্শন দিয়ে ও যতটুকু দেখে ততটুকু আঁকে, এবং আস্তে আস্তে নিজের থেকে উইলিংলি যেটা করে আর কি। তারপর আস্তে আস্তে দেখা যায় যে বয়সের পরিপক্কতার সাথে সাথে এই ড্রয়িংটা আরও পরিপক্ক হয় এবং সুন্দর হয়, স্মুথ হয়। একটা সময় দেখা যায় যে ওই বস্তুর মতোই হয়ে গেছে। তো এইটা ভালো লাগা থেকে আসলে হয়। এবং আমি মনে করি যে একটি ছবি এভাবে যখন মানুষ আঁকে, কোনো কিছু দেখে, দেখে যখন আঁকতে যায়, তখন তার কিছু অংশ হয়তো হয় না, তখন কি করে চোখ বন্ধ করে আবার স্মরণ করার চেষ্টা করে যে এটা হচ্ছে না কেন। চোখ বন্ধ করে দেখার চেষ্টা করে, তখন হয়তো কিছুটা দেখতে পায়। যদি দেখতে না পায়, তার মানে তার পূর্বের দেখাটা ভালো হয়নি, তার মানে আবার তাকে দেখতে হবে। আমি যে জিনিসটা বেশিক্ষণ সময় ধরে দেখব, সেই জিনিসটাই আমি সুন্দর করে লিখতে বা আঁকতে পারবো। তো যদি একটি শিশু একটা পড়া অনেকক্ষণ সময় ধরে পড়ে, তাহলে ভুলে গেলে চোখ বন্ধ করলে আবার দেখতে পায়। পরীক্ষার খাতায় অনেক সময় লিখতে লিখতে পেছন থেকে কেউ টোকা দেয়, তখন বলে যে এই থাম তো, ভুলে যায়, চোখ বন্ধ করে আবার স্মরণ করার চেষ্টা করে। আমি মনে করি যে ছবি আঁকার মধ্য দিয়ে মানুষের এই মনে ধারণ করার যে চর্চাটা, সেটা ডেভেলপ করে, যে ক্ষমতা। আমরা বাকি উত্তরটা শুনবো, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক আশা করি সঙ্গে থাকবেন, এবং আমাদের টেলিফোন নাম্বার 0281892218, এই নাম্বারে ফোন করে কোনো প্রশ্ন থাকলেও করতে পারবেন। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। দর্শক আরেকবার স্বাগত জানাচ্ছি ইয়াং নাইটে। আমাদের সঙ্গে আছেন চিত্রশিল্পী আবুল আইস নিক্সন। কথা বলছিলাম বিভিন্ন বিষয় নিয়ে, তার অভিজ্ঞতা, তার জানা, তার জীবন
তার কর্ম নিয়ে আমরা শুনছিলাম। চারুকলার অবহেলা নিয়ে তার আক্ষেপের কথাও আমরা শুনতে যাচ্ছি। প্রশ্নটি ছিল আপনার কাছে আরিনসন ভাই যে একই সাথে কেন চারুকলা গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশে কতটা আসলে সমাদৃত হয়। আপনি বলছিলেন যে শিশুর কল্পনা শক্তি বাড়াতে তার একটা দীর্ঘ সময় এটার সাথে থাকতে হয়, বা এটা চারুকলার অভ্যাসটা থাকলে একটা শিশুর কল্পনা শক্তি বেড়ে যায় অনেকটা। আরেকটা দিক আছে, সেটি হচ্ছে কোনো শিক্ষার্থী যদি পড়াশোনার সিলেবাসের পাশাপাশি সহপাঠ যেগুলো থাকে এটা পড়ে না, ধর্মীয় বই পড়ে না, অথবা ছবিও আঁকে না, অথবা নাচ করে না, গানও করে না, শোনেও না, আর অথবা কিছুই করে না, কিছুই একাডেমিক করে না, তাহলে বিষয় বাদে। নিশ্চয়ই সে কোনো খারাপ কাজের সাথে যুক্ত থাকে। সেদিক আচ্ছা। থেকে আমি মনে করি এই কয়টার একটা করা মানে ভালো। সহশিক্ষার কিছুটা সহশিক্ষা থাকা ভালো। এবং এই শিক্ষাগুলো থাকলে সে মানুষের মধ্যে অপরাধ বোধ নিয়ে একটু সে ভাবে, চিন্তা করে, এবং এই জিনিসগুলো থাকলে সাধারণত অপরাধের সাথে জড়িত হয় না, এরকমই দেখা না, গেছে। সেটা তো সহশিক্ষার গুরুত্ব নিঃসন্দেহে জানি। আর আপনি আর আসলে আমাদের দেশের জন্য কতটা এটা প্রয়োজনীয় সবাইকে শিখতে হবে কিনা আপনি বলছিলেন। হ্যাঁ, না, আমার কথা হচ্ছে সবাই তো আর্টিস্ট হবে না। হ্যাঁ, তাহলে চারু কলা, জি, কারুকলা বা আঁকাকে এটা কি একটা বাধ্যতামূলকভাবে সবার শেখা উচিত? হ্যাঁ, শেখা উচিত। কেন? আমি এই বিষয় নিয়ে বলছি, সেটা হচ্ছে যে চারুকলা স্কুল পর্যায়ে যে সিলেবাসটা দেয়া আছে এইটার সাথে দুটো অংশ আছে। 25 মার্কস আছে প্র্যাকটিক্যাল, আর 25 হচ্ছে থিওরি। হুম। থিওরিটা আসলে এটা একটা মেসেজ, আমাদের শিল্পকলা নিয়ে যে তথ্য সেগুলো আমাদের সবারই জানা উচিত। যেমন আপনি আমাকে প্রশ্নটা করলেন, আমাদের পা থেকে মাথা পর্যন্ত আমাদের যা কিছু আছে, শুধু এইটুকু না, মানুষের সৃষ্টি বা মানুষ যা কিছু করে, আল্লাহর সৃষ্টি বা সৃষ্টিকর্তার যা সৃষ্টি কিছু ছাড়া দৃশ্যমান। যা কিছু মানুষ করে, এটার প্রথম শুরুটা হয় একটি ড্রয়িং দিয়ে বা একটি ডিজাইন দিয়ে। আচ্ছা, আচ্ছা, যেমন একটি হ্যাঁ। শার্ট, ঘড়ি, গাড়ি, বাড়ি, জুতা, স্যান্ডেল, এগুলো যেখানে তৈরি হয় সেখানে একজন ডিজাইনার থাকে, এবং এটি একটি ড্রয়িং থেকে আসে। ইভেন যখন একজন শিক্ষক ক্লাসে কথা বলতে যায়, সে কথা বলতে গিয়ে যখন বোঝাতে পারে না, তখন একে বোঝানোর চেষ্টা করে। যদি এটা সবার মধ্যে কিছুটা থাকে, আমি বলছি না সবাইকে আর্টিস্ট হতে হবে, বাট আর্টের কিছু মেসেজ প্রত্যেকটা মানুষের জানা থাকা উচিত। আমি অনেক সময় ডিসি স্যারের সাথে কাজ করেছি, আর্মি পার্সনদের সাথে কাজ করেছি, সেখানে অনেকেই বলেছে আমাকে যে আর্ট আমার ভালো লাগে, বাট আমি আর্টের কিছু বুঝি না। যদি তার এটা আসলে তার দোষ না, এটা সে সময় এডুকেশনাল সিস্টেমের দোষ। তার যদি এখন কি অবস্থা আসলে? এখন কতটা গুরুত্ব দেওয়া হয় চারুশিল্প? এখন চারুকলাকে? গুরুত্বটা অনেক বেড়ে গেছে আগের তুলনায়। এখন যারা আমাদের শিক্ষার্থী, এরা একসময় এই কথাগুলো বলবে না। আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে একজন আমাদের দেশের গেজেটেড অফিসার যখন বলে যে আমি আর্ট পছন্দ করি, মানে বাট আমি এটা সম্পর্কে অন্তত জানি না। প্রাথমিক শিক্ষাটা স্কুল হ্যাঁ, পর্যায়ে হয়ে যায়। অন্তত মেসেজটা, তথ্যগুলো জানা আপনি কি থাকে। চান যে এটাকে আরো বেশি গুরুত্ব দেওয়া হোক? এরকম কিছু বলছিলেন যে হয়তো মাধ্যমিক পর্যায়ে পরীক্ষা বা গুরুত্ব, এরকম একটা কিছু চাহিদার কথা বলছিলেন। জি, অবশ্যই। আসলে একটি মানে আমার বিষয়ের প্রশ্নটা ছিল আঁকাআঁকিরও কেন পরীক্ষা হতে হবে? আঁকাআঁকির আসলে পরীক্ষা যদি না থাকে, তাহলে সেই বিষয়টার উপর শিক্ষার্থীদের মনোযোগ থাকে না, এবং বলে যে স্যার আমরা তো ভালো করি, কিন্তু করে কি লাভ? মার্কস নেই। হ্যাঁ, মার্কস নেই, এটা তো আচ্ছা। আমাদের ফলাফলের সাথে যুক্ত হবে না। দেখা যায় যে আমরা যখন কথা বলছি, তখন কিছু শিক্ষার্থী কথাগুলো শুনতে চায়, কিছু শিক্ষার্থী পুরো ক্লাসটার ডিসিপ্লিন নষ্ট করে ফেলে, যারা এটাতে আগ্রহী আপনি না। মনে করছেন যে মাধ্যমিক পর্যায়েও যদি চারুকলার একটা মার্কিং থাকে? হ্যাঁ, 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 সেই ক্ষেত্রে আমাদের ক্লাস নিতে সুবিধা হয়, ডিসিপ্লিনটা ঠিক থাকে, আচ্ছা, আচ্ছা। আহ, আমরা তথ্যগুলো মানে তাদের যে মধ্যে দিতে শিক্ষক পারি। হিসাবেও চাওয়া আপনার। জি, জি। আচ্ছা, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একটা ছোট প্রশ্ন করতে চাই। আপনি বঙ্গবন্ধুর প্রতিকৃতি এঁকেছেন এবং বেশ প্রশংসিত হয়েছেন। বঙ্গবন্ধুর প্রতিকৃতি বেশ আঁকছেন, কেন? মানে এটাকে ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগের জন্য বঙ্গবন্ধুর প্রতিকৃতি আসলে আঁকলে অনেক বা এটা হয়তো ক্ষমতার বলের কাছাকাছি যাওয়া যাবে, এরকম কিছু? আমি ভেবেছিলাম যে এখানে আসলে আমার এই প্রশ্নটার উত্তর দিতে হবে। যাই হোক, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা। আসলে
আমি মনে করি আমরা যারা বাঙালি বাংলাদেশি তারা যদি বড় হতে চায়, ওপরে উঠতে চায় বা শিক্ষিত হতে চায়, তাহলে আমাদের দুইটা সিঁড়ি আছে। একটি হলো রবীন্দ্রনাথ, আরেকটি বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর আদর্শ যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে সেই মানুষের জীবন মানে মানুষের মনুষ্যত্ব যেটা, সেটা তার মধ্যে ধারণ করবে। আরেকটি হচ্ছে রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আমরা কোনো কিছুই কল্পনা করতে পারি না, আসলে পরিপূর্ণ শিক্ষিত বলতে পারবো না। আচ্ছা, রবীন্দ্রনাথের পোর্ট্রেট করেছেন কখনো? রবীন্দ্রনাথের পোর্ট্রেট অনেক আগে করেছি, এটা আসলে অত দেখানোর মতো পোর্ট্রেট না, সেটা অনেক আগে। রবীন্দ্রনাথকে নিয়ে আমার একটা আঁকার খুব ইচ্ছা আছে এবং আঁকবো। ওই বঙ্গবন্ধুকে নিয়ে আমি ছবি আঁকি বলে অনেকে মনে করে যে আমি আওয়ামী লীগ করি, আসলে আমি কোনো দলই করি না। তবে বঙ্গবন্ধুকে আঁকতে আঁকতে আমার এত ভালো লেগে গেছে যে মনে হচ্ছে বঙ্গবন্ধুর এই সিরিজটা আমি কন্টিনিউ করি। আচ্ছা, অসমাপ্ত আত্মজীবনী, অসমাপ্ত আত্মজীবনের এই ছবিগুলো, হ্যাঁ, প্রায় আমি আচ্ছা এটা নিয়ে একটু দর্শক, আমি যেহেতু বলিনি, আপনি একটু বলেন যে ঠিক কিরকম কাজ করছেন অসমাপ্ত আত্মজীবনী নিয়ে। আসলে অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধুর যে প্রথম সংস্করণ যেটা বের হলো, বের হওয়ার পরে সারা দেশে একটা তোলপাড় আলোড়ন সৃষ্টি হয়ে যায়। খুব সংক্ষেপে, হ্যাঁ, তারপর এইটার পাঠ প্রতিক্রিয়া নিয়ে 13 জন ব্যক্তির লিখনী নিয়ে, বঙ্গবন্ধুর ডায়েরি থেকে কিছু তথ্য নিয়ে পরবর্তীতে দ্বিতীয় সংস্করণ করা হয়। এই যে বইটি, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, নানান আলোয় নানান স্বরে। এই বইটি এটার জন্য 25টি ছবি চাওয়া হয়েছিল। ফেসবুকের একটি গ্রুপ, পেন্সিল গ্রুপ, সেই গ্রুপ থেকে এই ছবি আহ্বান করা হয়। যারা ভালো ছবি আঁকে তাদের মধ্যে থেকে আহ্বান করা হয়, আমাকেও নোটিফিকেশন করা হয়। আমি 4টা ছবি দিই। দেওয়ার পরে তখন বলল যে যদি আপনার ছবিগুলোই সব ভালো হয় তাহলে আপনার ছবি আমরা সবগুলো নিয়ে নিব, এবং পরবর্তীতে আমার ছবিগুলো এখানে স্থান পায়, 25টি ছবি। 25টি ছবি। জি, আপনি এই বিষয়টা নিয়ে মানে বঙ্গবন্ধু আরো ছবি আঁকতে চান? হ্যাঁ, এবং আমি মনে করি যে বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব চরিত্রকে আমি ফুটিয়ে তুলতে পারবো আগামীতে। আপনার জন্য শুভকামনা থাকলো। আমাদের এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকে ইয়াং নাইট এখানে শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তীতে অন্য কোনো অতিথি নিয়ে। ভালো থাকবেন সে পর্যন্ত।